আপনি কি কখনো ভেবেছেন শি জিনপিং, যিনি চীনের কমিউনিস্ট একনায়ক ছিলেন, তিনি যা চাইতেন তাই করতেন। মন চাইলে উইনি দ্য পুকে নিষিদ্ধ করতেন, মন চাইলে পেপা দ্য পিগকে নিষিদ্ধ করতেন, আর মন চাইলে মোহাম্মদ নামটিকে নিষিদ্ধ করতেন। টুইটার, ফেসবুক, গুগল সব জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সে এমন একজন যিনি তার দেশে বিরোধীদের সম্পূর্ণভাবে নির্মূল করেছিলেন, যিনি সাধারণ নাগরিকদের ওপরও কঠোর নজরদারি করতেন, যিনি 170-এরও বেশি সদস্যকে দল থেকে বহিষ্কার করেছেন। আজ তারই পতনের সময় হয়েছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং কি তার পদ থেকে পদত্যাগ করতে চলেছেন? শির বিরোধীরা কি তাকে সরানোর প্রস্তুতি করছে? চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি অব চায়না সিসিপিতে কি কোনো অশান্তি শুরু হয়েছে? শি জিনপিং চীনের রাষ্ট্রপতি, তাকে কি সরানো হচ্ছে? তার ক্ষমতা কি কমানো হচ্ছে? কি ঘটছে? সিপিপির বৈঠকে শিকে সরানোর কথা হচ্ছে এবং শি জিনপিংকে খুব কমই দেখা যাচ্ছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং কোথায়? তিনি অনুপস্থিত। তিনি চীনের জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতা থেকে উধাও হয়েছেন, মিডিয়া দৃষ্টি থেকে এবং বহুপাক্ষিক মঞ্চ থেকে উধাও হয়েছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বার্ষিক অনুপস্থিতি জনসমক্ষে তীব্র জল্পনা তৈরি করেছে আভ্যন্তরীণ রাজনৈতিক সমন্বয় নিয়ে। তিনি ব্রিক্স সম্মেলন এড়িয়ে গেছেন এবং এটাই প্রথমবার যে কোনো চীনা রাষ্ট্রপতি ব্রিক্স সম্মেলন এড়িয়ে গেছেন। পিপলস ডেইলি 12 বছরে প্রথমবার তাকে প্রথম পাতা থেকে সরিয়েছে। বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের এখন শি নয়, অন্য সিসিপি নেতারা আতিথ্য দিচ্ছেন এবং একে একে শি জিনপিং এর অনুগতদের হয় সরানো হচ্ছে বা জোর করে দমন করা হচ্ছে। তা সে হি ওয়েডিং হোক, মিয়া হুয়া হোক বা লিয়েন শিয়ান হুয়া হোক, সবাইকে নির্মূল করা হয়েছে। শি শিলিয়াং, যিনি শি জিনপিং এর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিলেন, তাকে এতটাই চাপ দেওয়া হয়েছিল যে তার মৃত্যু হয়ে যায়। শি জিনপিং এর ব্যক্তিগত নিরাপত্তা কোনো ব্যাখ্যা ছাড়াই অর্ধেক করা হয়েছে। বেলারুশের রাষ্ট্রপতি মনে করেন যে শি জিনপিং উত্তেজনায় রয়েছেন। ডব্লিউপিআর রিপোর্ট অনুযায়ী শি জিনপিং 2025 সালের অগস্টে পদত্যাগ করতে পারেন। তাহলে প্রশ্ন উঠছে, শি জিনপিং কি তার ক্ষমতার আসন থেকে বিতাড়িত হতে চলেছেন? চীনের অভ্যন্তরে কি একটি নীরব অভ্যুত্থান চলছে? এবং যদি হ্যাঁ, তবে এই অভ্যুত্থান কে ঘটাচ্ছে এবং তার প্রভাব ভারত, এশিয়া এবং অন্যান্য বৈশ্বিক ক্ষমতার কাঠামোর ওপর কি প্রভাব পড়বে? আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর এই অডিও পডকাস্টে জানার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা শুনছেন যন্তর মন্তর অডিও পডকাস্ট, যেখানে শুধুমাত্র অডিওর মাধ্যমে আপনার কল্পনা শক্তি এবং চিন্তা ভাবনা কে কাজে লাগিয়ে এক অন্য দুনিয়ায় আমরা চলে যাই। অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। দেখুন, এই বিষয়টি বোঝার আগে যে শি জিনপিং এর সত্যি কি তক্তা পালট, মানে তার রাজ্য, তার সাম্রাজ্য বা তার ক্ষমতা কি বদল হতে চলেছে, আমরা বুঝতে হবে বা আমরা বুঝে নেব যে এই পরিস্থিতি কেন তৈরি হলো। এবং এই বিষয়টি বোঝার আগে আমাদের সংক্ষেপে বুঝতে হবে শি জিনপিং কিভাবে চীনের একনায়ক হয়ে উঠলেন। দেখুন, শুরুতেই তথ্যগুলো আপনাদের কাছে একটু দীর্ঘ মনে হতে পারে, কিন্তু আমাকে বিশ্বাস করুন, এই পুরো বিষয়টি বোঝার জন্য আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে। কারণ এই ইতিহাসই শি জিনপিং এবং চীনে যা ঘটেছে তার সঙ্গে সম্পর্কিত। ঐতিহাসিকভাবে চীনে আগে রাজবংশগুলো শাসন করত, যেমন শিয়া রাজবংশ, শাং রাজবংশ, শৌ রাজবংশ, সিং রাজবংশ এবং আরও অনেক ধরনের রাজবংশ ছিল যারা শাসন করত। চীনের শেষ রাজবংশ ছিল সিং রাজবংশ, যা 1911 সালে ভেঙে পড়ে। কারণ ছিল তখন এই রাজবংশ খুবই দুর্বল ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। চীনের মানুষ হতাশ হয়ে পড়েছিল, কারণ একদিকে যেখানে দারিদ্র্য বাড়ছিল, অন্যদিকে মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছিল, এবং তৃতীয় দিকে কর এত বেশি ছিল যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল। অন্যদিকে সিং রাজবংশের কর্মকর্তারা বিলাসিতায় মগ্ন ছিলেন। এরপর জনগণ মনে করল যে এখন পরিবর্তন করা উচিত এবং তারপর 1911 সালের বিপ্লব এলো। এই বিপ্লবের পর সাম্রাজ্যকে সরিয়ে দেওয়া হয় এবং 1912 সালে চীন আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হয়ে যায়। এখন মানুষ ভেবেছিল যে এর ফলে চীনের অবস্থা কিছুটা ঠিক হবে, কিন্তু মানুষ যেমন ভেবেছিল তেমন কিছুই হয়নি।
বরং চীনে উত্তেজনা আরও বেড়ে গেল। মূলত চীন তখন দুই প্রধান গোষ্ঠীতে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল কেএমটি অর্থাৎ কুত্তমিন্তাং ন্যাশনাল পার্টি, যারা চীন প্রজাতন্ত্র হওয়ার পর ক্ষমতায় এসেছিল, এবং অন্যদিকে ছিল সিপিসি অর্থাৎ কমিউনিস্ট পার্টি অব চায়না, যা 1921 সালে গঠিত হয়েছিল। এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন মাও সেতুং, এবং এই গোষ্ঠী গ্রামাঞ্চলে গিয়ে কাজ শুরু করে এবং মানুষকে বলে যে আমরা তোমাদের জমি দেব, তোমাদের অধিকারের জন্য লড়াই করব। মাওয়ের লোকেরা জমিদারদের কাছ থেকে জোর করে জমি ছিনিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করতে শুরু করে এবং এই কারণে লক্ষ লক্ষ কৃষক তাদের সমর্থক হয়ে যায়। অন্যদিকে কেএমটিকে ধনী ব্যবসায়ী, সামরিক জেনারেল এবং জমিদারের দল হিসাবে দেখা হতো, কারণ তারা অভিজাত শ্রেণীর মধ্যে খুব জনপ্রিয় ছিল। উপরন্তু তাদের সরকার দুর্নীতিগ্রস্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর তারা এত বেশি টাকা ছাপিয়েছিল যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মানুষের সঞ্চয়ের মূল্য শূন্য হয়ে যায়। এসব দেখে মানুষ কেএমটি এর ওপর ভরসা করা বন্ধ করে দেয়। মাও সেতুং এই অসন্তোষের সুযোগ নেন এবং তার গঠিত সেনাবাহিনীকে গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করতে বলেন। কমিউনিস্ট পার্টি ধীরে ধীরে ছোট ছোট শহরগুলোকে নিয়ন্ত্রণ নিতে শুরু করে। শেষ পর্যন্ত যখন তাদের শক্তি বৃদ্ধি পায়, তখন তারা শহরগুলোকেও দখল করতে শুরু করে। এই পুরো গৃহযুদ্ধে 1.5 থেকে 3 মিলিয়ন অর্থাৎ 15 থেকে 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল। অনেক গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল, মানুষ বাস্তুচ্যুত হয়ে গিয়েছিল। কেএমটির সৈন্যরা হতাশাগ্রস্ত ছিল, বেতনও সময় মতো পাচ্ছিল না। ফলে 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি বেইজিং দখল করে নেয়। ন্যাশনাল পার্টি তাদের 2 মিলিয়ন সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যায়। সেখানে তারা একটি পৃথক সরকার গঠন করে, কিন্তু মাও মূল ভূখণ্ড চীনকে পিপলস রিপাবলিক অব চায়না ঘোষণা করে। মাও সেতুং চীনের একদলীয় শাসন ব্যবস্থা প্রয়োগ করেন, যেখানে মূলত কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আসার অনুমতি ছিল না। মাও সেতুংয়ের বিশ্বাস ছিল যে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত। মানুষ কি বলবে, কি পড়বে, কি ভাববে, সবকিছু দল ঠিক করবে। 1958 সালে মাও একটি জাতীয় পরিকল্পনা শুরু করেন, গ্রেট লিপ ফরওয়ার্ড। মাওয়ের বিশ্বাস ছিল যে চীনকে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমকে পেছনে ফেলে একটি আধুনিক শিল্পোন্নত দেশে পরিণত হতে হবে, এবং এর জন্য তিনি 5 বছরের জন্য জোরপূর্বক মানুষকে বলেন যে সবাই ইস্পাত উৎপাদন করো। ঘরের পাত্র সরঞ্জাম সব গলিয়ে বাড়ির পেছনের চুল্লিতে ইস্পাত তৈরি করা শুরু হয়। এর ফলে একদিকে চীন কিছুটা শিল্পোন্নত হয়, কিন্তু অন্যদিকে চীনের খাদ্য উৎপাদন সম্পূর্ণভাবে কমে যায়। এবং এর ফলাফল কি হয়েছিল জানেন? দুর্ভিক্ষ। 1959 থেকে 1961 সালের মধ্যে 50 মিলিয়ন অর্থাৎ 5 কোটি মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল। বিশেষ করে এতে সবচেয়ে বেশি শিশুদের মৃত্যু হয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট বিপর্যয়গুলোর একটি। কিন্তু এরপরেও মাও থামেননি। 1966 সালে তিনি সাংস্কৃতিক বিপ্লব শুরু করেন। মাওয়ের বিশ্বাস ছিল যে চীনা মানুষ পুঁজিবাদী চিন্তাধারায় ডুবে যাচ্ছে, এবং এই কারণে মাও যুবকদের উৎসাহ দেন যে তারা পুঁজিবাদী মতাদর্শের প্রচার করে তাদের আক্রমণ করে। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যায়, ছাত্ররা অধ্যাপকদের মারতে শুরু করে, তাদের মুখ কালো করা হয়, রাস্তায় অপমান করা হয়, বই পুড়িয়ে দেওয়া হয়। শিক্ষক, শিল্পী, এমনকি কমিউনিস্ট পার্টির নিজস্ব নেতারাও লক্ষ্যবস্তু হয়ে যায়। 15 থেকে 20 লক্ষ মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করা হয়, অপমান করা হয় এবং জোরপূর্বক শ্রম শিবিরে পাঠানো হয়। এবং এই সাংস্কৃতিক বিপ্লবের সময় একজন সিনিয়র কমিউনিস্ট নেতা ছিলেন শি জংগুন, যিনি মাওয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি মাওয়ের এই নীতির বিরোধিতা করতে শুরু করেন, কিন্তু এরপর মাও তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করেন এবং তার পরিবারকে প্রকাশ্যে অপমান করা হয়। তার বিরুদ্ধে মামলা তৈরি করা হয় এবং তাকে গ্রামীণ শ্রম শিবিরে পাঠানো হয়। এই শি জংগুনের ছেলে ছিলেন শি জিনপিং, যিনি তখন মাত্র 15 বছর বয়সী ছিলেন। 15 বছর বয়সী শি জিনপিংকেও শাস্তি হিসেবে শাসি নামে একটি গ্রামে পাঠানো হয়, যেখানে বিদ্যুৎ ছিল না, ঠিকমতো বাড়ি ছিল না, খাবারও ঠিকমতো ছিল না। শি জিনপিং এর জন্য এটি ছিল খুব কঠিন জীবন। মাওয়ের মৃত্যুর পর এর পরিস্থিতি কিছুটা নরম হয়। পুরনো নেতারা ফিরে আসেন এবং সিংয়ের বাবার খ্যাতিও ধীরে ধীরে পুনরুদ্ধার হতে শুরু করে।
1974 সালে শি জিনপিং কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং তারপর তিনি চীনের শীর্ষ কলেজ হিসাবে বিবেচিত সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়েন। পাশাপাশি তিনি মার্ক্সবাদী দর্শন এবং সামরিক কৌশলও পড়েন। 1980 সাল নাগাদ শি রাজনীতিতে প্রবেশ করেন। প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সহকারী হন এবং তারপর বিভিন্ন প্রদেশে তাকে প্রশাসনিক ভূমিকা দেওয়া হয়। এই সময় তিনি নিজের ইমেজ একজন পরিচ্ছন্ন এবং কঠোর প্রশাসক হিসাবে গড়ে তুলেছিলেন। তার কাজের কারণে 2007 সালে শি জিনপিং পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য হন, যা চীনের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। সহজ ভাষায় বলতে গেলে এটি 7 জনের একটি সংস্থা যারা পুরো চীনকে চালায়। এরপর 2008 সালে কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট, 2012 সালে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং 2013 সালে শি জিনপিং চীনের রাষ্ট্রপতি হন। শি জিনপিং ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দলের সমস্ত অভ্যন্তরীণ আলোচনা ব্যবস্থা বন্ধ করে দেন। সমস্ত শীর্ষ পদ তার অনুগতদের দিয়ে দেন। শি জিনপিং শু শিলিয়াংকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস প্রেসিডেন্ট করেন, যা চীনের সবচেয়ে শক্তিশালী সামরিক পদ। এর ফলে শি সরাসরি পিপলস লিবারেশন আর্মির ওপর নিয়ন্ত্রণ পান এবং এইভাবে চীনের রাষ্ট্রপতি, কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি, সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান 3টি পদই শিয়ের কাছে চলে আসে। 3টি পদই এক ব্যক্তির হাতে, অর্থাৎ ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ। এই কারণে শি জিনপিংকে প্রেসিডেন্ট অফ এভরিথিং বলা শুরু হয়। উপরন্তু শি জিনপিং নিজেকে এই ক্ষমতা দিয়েছিলেন যে তিনি যতদিন চান ততদিন চীনের রাষ্ট্রপতি থাকবেন এবং এইভাবে শি জিনপিং মাওয়ের পর চীনের পরবর্তী কমিউনিস্ট একনায়ক হয়ে ওঠেন। দেখুন, শি জিনপিং রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে একটি অভিযান শুরু করেন, দুর্নীতি বিরোধী অভিযান। শি বলেন তিনি ছোট অফিসার হন বা বড় মন্ত্রী, যদি তিনি দুর্নীতিগ্রস্ত হন তবে তাকে কোনোভাবেই রক্ষা করা হবে না। কিন্তু এই অভিযান যত এগিয়েছে মানুষ বুঝতে পেরেছে যে এটি শুধু দুর্নীতি দূর করার লড়াই নয়, এটি ছিল শিয়ের বিরোধীদের সরানোর পরিকল্পনা। গত 5 বছরে শিয়ের এই অভিযানের মাধ্যমে 170-এরও বেশি বড় বড় মন্ত্রী এবং প্রাদেশিক নেতাদের সরাসরি জেলে পাঠিয়েছেন। লক্ষ্য ছিল তারা যারা তার জন্য হুমকি হতে পারে বা অন্য কোনো গোষ্ঠীর লোক ছিল। যে কেউ কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কিছু বলতো তার কেরিয়ার শেষ করে দেয়া হতো এবং কখনো কখনো পুরোপুরি উধাও হয়ে যেত সে। একটি সম্পূর্ণ নজরদারি ব্যবস্থা তৈরি করতে শুরু করেন, যা হয়তো বিশ্বের কোথাও দেখা যায়নি। লক্ষ লক্ষ সিসিটিভি ক্যামেরা লাগানো হয় প্রতিটি গলিতে, প্রতিটি চৌমাথায়, প্রতিটি মেট্রোতে, সর্বত্র। এবং এই সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো ফেশিয়াল রিকগনিশন সফটওয়্যারের সঙ্গে যুক্ত ছিল, যা যে কারোর মুখ স্ক্যান করে তার নাম, পরিচয়, মেজাজ সব চিহ্নিত করতে পারত। ডিজিটাল নজরদারির জন্য সেই গুগল, টুইটার, ফেসবুক সব নিষিদ্ধ করে দেন এবং তার জায়গায় চীন তাদের নিজস্ব উইচ্যাট, আলিপে এর মতো চীনা অ্যাপ চালু করে, যা কমিউনিস্ট সরকার নিজেই নজরদারি করত। তারপর শি সোশ্যাল ক্রেডিট সিস্টেম চালু করেন। সহজ ভাষায় বলতে গেলে আপনি যদি সরকারের প্রশংসা করেন, সময় মতো বিল পরিশোধ করেন, ভালো ব্যবহার দেখান, তাহলে আপনি ভালো ভালো পয়েন্ট পাবেন। কিন্তু যদি কেউ সোশ্যাল মিডিয়ায় বা কোথাও সরকারের সমালোচনা করে বা কোনো প্রতিবাদে অংশ নেয় তাহলে পয়েন্ট কেটে নেওয়া হয়। এবং কম সোশ্যাল ক্রেডিট পয়েন্ট মানে কি জানেন? আপনি ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না, ভালো স্কুলে ভর্তি হতে পারবেন না এবং চাকরিও চলে যাবে। সেই স্বাধীন মিডিয়াকে পুরোপুরি শেষ করে দেন। উদাহরণস্বরূপ, কোভিডের সময় উহানে মিডিয়াকে রিপোর্ট করার অনুমতি দেওয়া হয়নি। চেন কিউশি এবং ঝান ঝান, যারা উহান থেকে মিডিয়া রিপোর্টিং করেছিলেন, তাদের সঙ্গে কি হয়েছিল জানেন? তাদের তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় এবং আজ অবধি তাদের কোনো খোঁজ নেই। যারা বেঁচে আছেন, মারা গেছেন, তাদের সঙ্গে কি হচ্ছে কিছুই জানা যায়নি। এছাড়া স্কুল ও কলেজে শি তার নামে একটি বিষয় চালু করেন, শি জিনপিং থটস অন সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স ফর দ্য নিউ এরা। এই নামের বিষয়টি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয়। এছাড়া শি জিনপিং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরাতে শুরু করেন। লি কোকিয়াং, যিনি একসময় চীনের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে নিঃশব্দে সরিয়ে দেওয়া হয় এবং কিছু সময় পর জানা যায় যে তার হঠাৎ মৃত্যু হয়েছে। হু চুনওয়াং, যাকে একসময় পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হচ্ছিল, তাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়। বো ঝিলাইয়ের ওপর দুর্নীতি এবং খুনের অভিযোগ আনা হয় এবং সরাসরি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঝৌ ইয়ংকাং, যিনি চীনের নিরাপত্তা ব্যবস্থার প্রধান ছিলেন এবং পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয় এবং জেলে পাঠানো হয়। এবং এটি প্রথমবার নয় যে পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির কোনো
সদস্য জেলে গেছেন। সান ঝেকাই, যাকে পরবর্তী রাষ্ট্রপতির সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হচ্ছিল, তাকে জেলে পাঠানো হয় এবং যাদের সরাসরি জেলে পাঠানো হয়নি তাদের জোরপূর্বক অবসর দেওয়া হয় এবং নিঃশব্দে সরিয়ে দেওয়া হয়। যেমন উয়াং, যিনি সংস্কারবাদী গোষ্ঠীর লোক ছিলেন, তাকে 2022 সালে পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়। এবং এই পুরো পরিচ্ছন্নতার মধ্যে আরেকটি নাম আসে, হু জিনতাও। শি জিনপিং এর আগে শি জিনতাও চীনের রাষ্ট্রপতি ছিলেন। হু জিনতাও চাইতেন যে দলে ক্ষমতা বিভক্ত থাকুক, কিন্তু শি জিনপিং এর মডেল একেবারেই পছন্দ হয়নি এবং এই কারণেই 2022 সালে কমিউনিস্ট পার্টি কংগ্রেসের মঞ্চে লাইভ ক্যামেরার সামনে শি জিনতাওকে জোরপূর্বক তুলে বাইরে ফেলে দেওয়া হয়েছিল। শি জিনতাও দৃশ্যত বিভ্রান্ত ছিলেন। তিনি এমন কি বলেছেন বা করেছেন তাকে বের করে দেওয়া হচ্ছে। সে মূলত এর মাধ্যমে এই বার্তা দিচ্ছিলেন যে এখন তিনিই চীনের একমাত্র মহিষা। সে মূলত এর মাধ্যমে এই বার্তা দিচ্ছিলেন যে এখন তিনিই চীনের একমাত্র মেসিয়া। কিন্তু এই অপমানের পর শি জিনতাও সিদ্ধান্ত নেন যে যতক্ষণ তিনি শি জিনপিংকে ক্ষমতা থেকে উৎখাত না করবেন ততক্ষণ তিনি শান্তিতে থাকবেন না। দেখুন, এই অপমানের পর শি জিনতাও এর মধ্যে একটা প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল। আভ্যন্তরীণ প্রতিশোধের একটি নীরব ও পরিকল্পিত পরিকল্পনা শুরু হয়েছিল। আজ বলা হচ্ছে যে শি জিনতাও তার পুরনো নেটওয়ার্কগুলোকে সক্রিয় করতে শুরু করেছিলেন। পুরনো গার্ড, অসন্তুষ্ট আমলা, নীরব সংস্কারবাদী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউথ লীগ গোষ্ঠীর বাকি লোকজনকে ব্যাক চ্যানেলের মাধ্যমে একে একে তার শিবিরে ফিরিয়ে আনতে শুরু করেন। এরপর কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে একটি নীরব প্রতিরোধ গড়ে উঠতে শুরু হয়। উপরন্তু শি জিনপিং এর স্বৈরাচারী শাসন এবং স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কারণে সবাই আভ্যন্তরীণভাবে বিরক্ত হয়ে পড়েছিলেন। শি জিনতাও এই অসন্তোষকে সংগঠিত করতে শুরু করেন। এমনকি কমিউনিস্ট পার্টির 3 জন সদস্যের কিছু চিঠিও ফাঁস করেছিলেন, যেখানে শি জিনপিং তার ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। দেখুন, আরও এগিয়ে যাওয়ার আগে একটি বিষয় বোঝা খুব জরুরি। চীনা কমিউনিস্ট পার্টি কখনো তাদের শীর্ষ নেতাদের সরাসরি বা নাটকীয়ভাবে সরায় না। সিসিপির পদ্ধতি খুবই সূক্ষ্ম এবং স্তর বিশিষ্ট। প্রথমে নেতার প্রভাব কমানো হয়, তারপর তার ইমেজে পদ্ধতিগতভাবে হ্রাস করা হয় এবং শেষে তাকে নিঃশব্দে অবসর দেওয়া হয়। উদাহরণস্বরূপ হুয়া গুওফেং এর কেস দেখুন। এই ব্যক্তি মাও সেতুংয়ের মৃত্যুর পরেও একটি তার কঠোর নীতিগুলো প্রয়োগ করতে চেয়েছিলেন। যদিও কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে অনেকে, বিশেষ করে দ্যাং শিয়াওপিং এবং তার সমর্থকরা চীনকে আধুনিক করতে চেয়েছিলেন, অর্থনীতি উন্মুক্ত করতে চেয়েছিলেন, সংস্কার আনতে চেয়েছিলেন, হুয়া গুংফেং এই সংস্কারের বিরোধিতা করেন এবং এই কারণে ধীরে ধীরে তাকে পাশে সরিয়ে দেওয়া হয়। তার ক্ষমতা নিঃশব্দে কেড়ে নেওয়া হয়। গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে ডাকা বন্ধ করা হয়। মিডিয়ায় তার নাম ধীরে ধীরে দেখানো বন্ধ হয়ে যায় এবং অবশেষে স্বাস্থ্য উদ্বেগের অজুহাতে 1981 সালের মধ্যে তাকে নিঃশব্দে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এখন সেই একই স্ক্রিপ্ট শি জিনপিং এর জন্য লেখা হচ্ছে। তার প্রভাব কমানোর জন্য প্রথমে তাকে সামরিক এবং দলে তার অনুগতদের পদ্ধতিগতভাবে সরানো হয়। জেনারেল হি ওয়েডিং, যাকে শি জিনপিং নিজে সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান করেছিলেন, তাকে হঠাৎ সরিয়ে দেওয়া হয়। জেনারেল মিয়াও হুয়া, পলিটিক্যাল ওয়ার্কারের প্রধান, হঠাৎ সরিয়ে দেওয়া হয়। জেনারেল লিন শিয়াং ইয়াং, ইস্টার্ন থিয়েটারের কমান্ডার, জোরপূর্বক অবসর নেন। পিএলএ রকেট ফোর্স, যার হাতে চীনের মিসাইল সিস্টেমের নিয়ন্ত্রণ রয়েছে, তার পুরো শীর্ষ ব্রাস পরিবর্তন করা হয়। একাধিক প্রদেশে নেতাদের হয় অবসর নিচ্ছেন বা পাশে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এরপর আরেকটি বড় ধাক্কা আসে জেনারেল শেলিয়াং, যিনি কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং শি জিনপিং এর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজন ছিলেন। তার গত মাসে মৃত্যু হয়েছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া মৃত্যুর কারণ হিসেবে অসুস্থতার কারণ বলেছেন, কিন্তু প্রাক্তন চীনা সাংবাদিক শাওলান জুয়ানের মতে তার উপর সামরিক বাহিনী যে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছিল, যার ফলে তার মানসিক ভাঙন হয় এবং তার মৃত্যু হয়। এবং এরপর থেকে লক্ষ্য করা হচ্ছে যে শি জিনপিং এর জনসমক্ষে উপস্থিতি অনেক কমে গেছে এবং ক্যামেরার সামনেও তিনি প্রায় আসছেন না। এর ওপর এই বর্ণনা তৈরি করা শুরু হয়েছে যে শি জিনপিং এরও বেশি কিছু স্বাস্থ্য সমস্যা চলছে। রাষ্ট্রীয় মিডিয়া রিপোর্ট করছে যে তার একাধিক হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আন্তর্জাতিক আউটলেটগুলো এই বর্ণনাকে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে কোনো মেডিকেল এমার্জেন্সি নেই, বরং এটি একটি নীরব ক্ষমতার খেলার অংশ। কিন্তু তারা এমন কেন বলছে?
আপনি 8 জুনের ছবি দেখুন, যেখানে শি জিনপিং জেনারেল শিলিয়াংয়ের শেষকৃত্যে একবার সুস্থ এবং স্বাভাবিক দেখাচ্ছিল, কোনো মেডিকেল সাপোর্ট ছাড়াই। তাহলে প্রশ্ন উঠছে যে তার এতগুলো হার্ট অ্যাটাক হয় কিভাবে? তবে কে এমন স্বাভাবিক উপস্থিতি কীভাবে ছিলেন? এটি একটি স্পষ্ট সংকেত ছিল যে শি এর অনুপস্থিতি স্বাস্থ্যগত কারণ নয়, বরং একটি আভ্যন্তরীণ নীরব অভ্যুত্থানের অংশ ছিল। আমি এই কথাগুলো হাওয়ায় বলতে পারছি না। গত 1 থেকে 2 মাসের মধ্যে এমন অনেক প্যাটার্ন রয়েছে যা এই বিষয়ের দিকে ইঙ্গিত করেছে। কমিউনিস্ট পার্টি প্রতি মাসে নেতৃত্বের বৈঠক করে। মে মাসে মাসিক নেতৃত্বের বৈঠক হয়েছিল। তাতে তথাকথিতভাবে শিকে সরানোর জন্য আভ্যন্তরীণ আলোচনা হয়েছিল। এতে হু জিনতাও শি জিনপিংয়ের বিরুদ্ধে 12টি গুরুতর অভিযোগের তালিকা উপস্থাপন করেন। তিনি স্পষ্টভাবে দাবি করেন যে শিকে তৎক্ষণাৎ পদত্যাগ করতে হবে, যার সঙ্গে অন্যরা সহমত ছিল। গত কয়েক মাসে যত বিদেশি বিশিষ্ট ব্যক্তি চীনে এসেছেন তাদের স্বাগত শি করেননি, বরং অন্য সিপিসি নেতারা করেছেন। পিপলস ডেইলি, যে কমিউনিস্ট পার্টির অফিসিয়াল মুখপত্র, 12 বছরে প্রথমবার শিকে প্রথম পাতা থেকে সরিয়েছে। এটি সেই কাগজ যেখানে শি এর ছবি এবং তার কথা প্রতিদিন ছাপা হতো। এই সময় শি এর বাবার সমাধি থেকে রাষ্ট্রীয় মর্যাদা সরিয়ে নেওয়া হয় এবং শি এর ব্যক্তিগত নিরাপত্তাও অর্ধেক করা হয়। উপরন্তু রিপোর্ট অনুসারে শি জিনপিং 6 জুলাই ব্রিক্স সম্মেলনে যাননি, যদিও ঐতিহাসিকভাবে চীনের কোনো রাষ্ট্রপতি ব্রিক্সের কোনো সম্মেলন মিস করেননি। শি জিনপিংয়ের সর্বশেষ কূটনৈতিক বৈঠক ছিল বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে। আলেকজান্ডার যখন বেলারুশে আসেন, তিনি জানান যে এই বৈঠকে কোনো অফিসিয়াল হলে হয়নি, বরং শি জিনপিংয়ের একটি ছোট্ট প্রাইভেট বাড়িতে হয়েছিল, যেখানে কোনো চীনা কর্মী বা দোভাষী ছিল না। লুকাশেঙ্কো বলেন, শি জিনপিং খুব ক্লান্ত ও চাপে ছিলেন এবং দৃশ্যত অসুস্থ মনে হচ্ছিল। WPR এর রিপোর্ট অনুযায়ী 2025 সালের অগস্টে সিসিপি কংগ্রেসে শি জিনপিংয়ের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। রাশিয়ান গোয়েন্দা এবং নিউ ইয়র্ক পোস্টের মতো সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন, এবং যদি এটি সত্যি ঘটে তবে এর প্রভাব শুধু চীনের উপর নয়, ভারতের উপরও পড়বে। দেখুন, যখনই কোনো স্বৈরাচারী ব্যবস্থায় একজন শক্তিশালী নেতার অবস্থানে টলে, তখন প্রথম প্রশ্ন হয় পরবর্তী কে। শি জিনপিংয়ের ক্ষেত্রে এই আলোচনা খুব দ্রুত চলছে। এই মুহূর্তে 3 জনের নাম খুব বেশি আলোচিত, যার মধ্যে প্রথম নাম হলো ওয়াংয়ের। এই সেই ব্যক্তি যার কথা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, যে শি জিনপিং কীভাবে পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটি থেকে বের করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত প্রতিযোগী হলো হু চুনহুয়াং হু জিনতাওয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ইউথ লীগ গোষ্ঠীর শক্তিশালী মুখ। তৃতীয় নাম হলো জেনারেল ঝাং ইউশিয়া, যিনি চীনের শীর্ষ সামরিক কমান্ডারদের একজন। কিন্তু এইসবের মাঝে আরেকটি দৃষ্টিকোণ রয়েছে, ক্ষমতার শূন্যতার। শি এর চলে যাওয়ার পর যদি সিসিপি আভ্যন্তরীণভাবে কোনো একটি নামে একমত না হতে পারে, তবে স্বল্প মেয়াদে শাসন ব্যবস্থায় ভাঙন হতে পারে। এই সময় সামরিক এবং আমলাতান্ত্রিক শাখাগুলো তাদের নিজস্ব দিকে আলাদা আলাদাভাবে চলতে শুরু করে এবং বিদেশ নীতিতে বিভ্রান্তি তৈরি করতে পারে। এই পরিস্থিতি ভারতের জন্য জটিল হতে পারে, কারণ কোনো ছোট ভুল বোঝাবুঝি সংঘাতের কারণ হতে পারে, বিশেষ করে সীমান্ত এলাকায়। এখন প্রশ্ন উঠছে, ভারতের কি করা উচিত? এই মুহূর্তে নয়াদিল্লি বিচক্ষণতার সঙ্গে নীরবতায় বজায় রেখেছে। কোনো মন্তব্য নেই, কোনো জল্পনা নেই। এই পদ্ধতি এখনকার জন্য একেবারে সঠিক, কারণ এখনো পর্যন্ত চীনের অভ্যন্তরে যা কিছু ঘটছে তা খুবই তরল। যতক্ষণ না নেতৃত্বের স্থানান্তর স্পষ্ট হচ্ছে, ভারতের জন্য সেরা কৌশল হলো নিঃশব্দে সবকিছু পর্যবেক্ষণ করা, তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক সুবিধাগুলোকে শক্তিশালী করা এবং আঞ্চলিক অংশীদারিত্ব যেমন কোয়াড, আসিয়ানের মাধ্যমে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করা। এবং একই সঙ্গে আমাদের বুঝতে হবে যে চীনের নেতৃত্বে যেই আসুক, সিসিপি এর মূল আদর্শ এক থাকবে, এবং যতক্ষণ না সেই কাঠামো পরিবর্তন হয়, ভারতকে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে সচেতনভাবে চীনের সঙ্গে মোকাবিলা করতে হবে। এবং যদি শি এর চলে যাওয়া নিশ্চিত হয়, তবে ভারতের জন্য একটি কৌশলগত সুযোগ হতে পারে। এমন সম্ভাবনা রয়েছে যে চীনে ক্ষমতার কাঠামোটা অশান্তি হতে পারে, এবং যদি চীনে অশান্তি হয় তবে ভারতের জন্য একটি সম্ভাবনা হবে, কারণ অশান্তিতে ভরা দেশে কোনো ব্যবসা বা কোম্পানি টেকে না। চীন থেকে ইতিমধ্যেই কোম্পানিগুলো বেরিয়ে যাচ্ছে, এর মধ্যে অনেক কোম্পানি ভারতে আসছে। যদি চীনে ক্ষমতার অশান্তি হয় তবে এই কাজ আরও গতি পাবে, এবং ভারতের জন্য এই সুযোগটি খুব বড় সুযোগ হতে পারে। এই সুযোগটি না এই সরকারের না ভারতের মিস করা উচিত। আপনি এই পুরো বিষয় নিয়ে কী ভাবছেন? আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এটি।
আরেকটা ব্যাপার হচ্ছে, যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার ভিডিও বা শুনছেন, তারাও ভাবুন যে এমন একটা দেশের সঙ্গে বাংলাদেশ যদি বন্ধুত্ব করে, বেশি বন্ধুত্ব করে, যে দেশ নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না, তাদের নিজের প্রোডাক্ট বিক্রি করা এবং লোন দেওয়া, তার মাঝখানে থাকে একটা ট্র্যাপ। সেটাকে কিন্তু আপনি বুঝতে পারেন বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে আফ্রিকায় কী অবস্থা হয়েছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, এবং বাংলাদেশ যদি সেই ফাঁদেই পা দেয়, অর্থাৎ বাংলাদেশের সরকার, তাহলে কিন্তু মুশকিল হতে পারে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। নতুন পর্ব নিয়ে আসছি অজানাকে, এভাবেই জানতে থাকুন, যন্ত্রমন্ত্রের সঙ্গে থাকুন। সেই 2 লক্ষ সাবস্ক্রাইবের চ্যানেল আজকে প্রায় 0তে পরিণত হয়েছে। নতুন করে শুরু করেছি, সঙ্গে থাকবেন আশা করি।